এইখান দিয়ে উপর দিকে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাফ করো। এই ইমার্জেন্সি কল করতে হবে তো। এ কি ব্রেকে কাজ করে নাই না কি হলো? আল্লাহ। এই থানসির খাড়া রোড অনেক উঁচু। হায়, পুরো জিগজাগ রোড। আমাদের দেশেও কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা আছে, ওই সুংসাং পাড়ার মতো। রেল শেডিং পাহাড়। ভাই, ওনার মেরুদণ্ডটা গেছে কিভাবে? শুভ সকাল থানচি। থানচির এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ, ট্যাঙ্কি ফুল লোড করলাম 160 টাকা করে লিটার, 6 লিটার ঢুকাই নিয়েছি আর কি। মোটামুটি পাহাড়ে রাইড করার ক্ষেত্রে যখন ফিল হয় পানি, মানে ট্যাঙ্কিতে যদি তেল কম থাকে, ফিল হওয়ার সময় ট্যাঙ্কির নিচে তেল চলে আসে। আর ওই সময় আমাদের মোটরগুলো হয়েছে মিডিল পজিশনে, এই কারণে সবসময় ট্যাঙ্কিতে একটু লোড নিয়ে রাখা ভালো। পাহাড়ে 1-2 লিটার বা 4 লিটার 3 লিটার থাকলে ওইটা হয়েছে যে আপনি যখন ফিল করবেন তখন মোটরে তেল পাবে না, ছেড়ে দেবে, একটা পড়ে যাওয়ার রিস্ক থেকে যায়। যার কারণে সবসময় ট্যাঙ্কি লোড দিয়ে নেওয়াই ভালো। বিপদ আপদের কথা তো বলা যায় না। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি তমাতুঙ্গি, এবং তমাতুঙ্গির পরে বর্ডার রোডের সাইডে তেমন আছে বাকলাইয়ের দিকে যাব। তারপর রুমা যে 10 কিলো রোড হয়েছে, ওই 10 কিলো তো যাব। রেমাক্রি ব্রিজটা পার করে যতদূর সম্ভব মানে যাওয়া যায় আর কি। এখন জানি না কতদূর যেতে পারবো, চেষ্টা করে দেখা যাক। তমাতুঙ্গিতে চলে আসছে। প্রতিবার আসলে বাইকের ওপরে তুলে দিই। আমি প্রতিবার আসলে এই কাজটা করি, পুরো বাইকটাই তুলে দিই। ন্যাচারাল সুইমিং পুল ভাই, পানি নাই, বৃষ্টি টিষ্টি নাই তো, আর পানি যা ছিল সব নষ্ট হয়ে গেছে। এই রোডটায় কখনোই যাওয়া হয় নাই, আজকে প্রথম যাচ্ছি। এই যে সেই থানচির খাড়া রোড, এটা অনেকে আসে এক্সট্রিম করার জন্যে। এই যে এটাই ওঠার জন্য আর কি। ভাই, এইখানে অনেকে আসে যে ওঠার জন্য, বুঝছেন, টেস্ট ড্রাইভ দেখে যে আসলে ওঠা না, যে ওঠা যাবে সমস্যা। কিন্তু ব্যাপারটা হয়েছে যে ইটের রাস্তা তো, ওরে খাড়া। তো খাড়া কম না বাবা, অনেক উঁচু, অনেক লং টাইম ধরে খাড়া। হায় হায়, টাটা দিচ্ছে। এখানে একটা গাছ আছে দেখি। এই রোডটা, এই ট্রেনে ছোট একটা রোড আছে, এই রোডটা কই গেছে? এখানে যায়, ও আরেকটা রোডের সাথে জয়েন্ট হয়েছে। এটা একটা পুরো জিগজাগ রোড দেখা যায়, পুরো জিগজাগ রোড দেখেন। ওই যে তমাতঙ্গি দেখা যাচ্ছে, ওইখান থেকে এই পাহাড়টা দেখা যেত। এখন এই পাহাড়ে আমরা চলে আসছি, কলা নিয়ে যাচ্ছি। ডিসকভার এদিকে যে লোকজন যেই অত্যাচারটা করে ডিসকভারের ওপরে, ক্যারেট ম্যারেট কলার খান্দি টাদি নিয়ে প্রচুর যাতায়াত করে। এই একটা দুইটা না, প্রায় 1 ইজি বাইকের কলা সব এই ডিসকভারের কারের উপরে। আবার নামন্তি দেখতেছি, ও মা গো। বর্ষায় পাহাড় অনেক সুন্দর হয়, তার কারণ হচ্ছে এই যে ছোট ছোট পাশ দিয়ে যে ঘাসগুলা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে, ছোট ছোট যে অনেক সবুজ যে ঘাস, এগুলা কিন্তু বর্ষার সময় নতুন নতুন গাছ হয়, যার কারণে পাহাড়টা সবুজ লাগে। আবার শীতকাল আসে তখন পানির অভাবে অনেক গাছ মারা যায়, যার কারণে পাহাড়গুলো একেবারে খালি খালি লাগে, ভাল লাগে না তখন। তবে বর্ষায় পাহাড় সুন্দর। 2 নম্বরে দিতে হচ্ছে, 3-এ আর ব্যাকআপ টানবে না। পাহাড়ে রাইড করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হয়, সেটা হলো আপনার গিয়ারের সাথে আপনার পিক আপের সম্পর্কটা, যে আপনি কী পরিমাণে অ্যাক্সিলারেশন টানতেছেন আর আপনার ফিডব্যাক কেমন আসতেছে। ফিডব্যাক যদি খারাপ হয়,
যে পাওয়ার পাচ্ছি না, তাহলে গিয়ার একটা কমাই দেন। ও মাগো কি খারাপ, কমাই দিলেই বাস আবার ইজিলি উঠতে পারবেন। আর সবসময় গিয়ার মেনটেন করে চালানোর চেষ্টা করবেন, সেইটাই ভালো। গিয়ার মেনটেন করলে আপনার গাড়ি বন্ধ হওয়ার চান্স থাকে কম, এবং আপনি ইনিশিয়ালি পাওয়ারটা পেয়ে যাবেন, যেটা আপনাকে পাহাড়ে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাবে। ও সেই রকম একটু ভয় 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 একটা জায়গা। ওই যে দূরে একটা পাড়া আছে দেখতেছি পাহাড়ের ওপরে, সুন্দর পাড়া। পাড়াগুলার টিনের ছাউনিগুলো যদি সব লাল হইতো তাহলে দেখতে সুন্দর লাগতো। সবুজ তো, সবুজের সাথে সবুজে একেবারে মিলাই যায়। হ্যাঁ, সামনে সামনে কিন্তু খাড়া টার্নিং। হ্যাঁ, একটু ভালো লাগতেছে, কিন্তু জায়গাটা কিন্তু সুন্দর আছে। ও অস্থির, দেখেন দুই পাশে গাছগুলা, এগুলো হলো কড়ই গাছ, এত সুন্দর ছায়া দিচ্ছে। এরকম যদি সবগুলা দুই পাশে রোডে লাগানো থাকে তাহলে কিন্তু সেই ভালো লাগে। এই যে বললাম খাড়া টার্নিং, এই সেই খাড়া টার্নিংটা আমি জিপিএস লাগানো তো, জিপিএসে দেখতেছি পুরো বাংলাদেশ অফলাইনে নিয়ে আসা, অফলাইন লোকেশন সেট করা। কারণ পাহাড়ে তো আর নেট পাবে না, এই জন্য অফলাইন রেখে দিই যত কাজে লাগে। আমাদের দেশেও কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা আছে, এই যে দেখতে পাচ্ছেন জায়গাগুলা অনেক সুন্দর। ক্লাইভারে আর্মি ক্যাম্প, কোনটা আর্মি ক্যাম্প সামনে, ভিডিও অন করা আছে, ভিডিওটা অফ করে দিতে হবে। খাড়া পাহাড়, আর্মি ক্যাম্পে যাই দেখলে আবার বললো ফুটেজ ডিলিট করো, তখন আরেক ঝামেলা। যেতে দিচ্ছে না, বললো যে ভাই সম্ভব না, পসিবল না, মাপ চাই। এখন একেবারে যদি পরিচয় দেওয়ার পরও যদি আর কাজ না হয়, তাহলে সেইখানে আর বেশি কথা বললেও তো লাভ নাই। তা যেতে দিচ্ছে না। তবে আনুমানিক তাজিংডং পর্যন্ত রোড হয়ে গেছে। যে ইনফরমেশনটা পাইলাম, তাজিংডংয়ে ওই সুংসাং পাড়ার মতো যদি রিসোর্ট টিসোর্ট হয়ে যায় তাহলে হয়তো ওপেন করে দিবে আর কি। আপাতত যেতে দিচ্ছে না, এই হলো ব্যাপার। স্থানীয় যারা লোকাল আছে এরা যাতায়াত করতেছে, বাট বাইরে থেকে কেউ আসলে তাকে যেতে দেয় না। কি আর করা, এইখান থেকে লাভ হলো না। ভাবছিলাম থানচিতে থেকে সকালবেলা এই জায়গাটা বেরোয় দেখে টেকে বিকেলের দিকে বাসার দিকে রওনা দিব। তো যেহেতু আর যেতে পারলাম না, ফিরে আসলাম। দেখি নেক্সট এখন আর কি আর করা, ডিম পার হয়ে আলীকদম হয়ে চকরে চলে যাব। আর ওনারা হয়তো বা বললো যে আজকে বিকেলে অথবা কালকে ওনারা সাইনবোর্ড টাঙায় দেবে যে এই রোডে ঢোকা নিষেধ, যেহেতু লোকজন আসে। এই যে সামনে দেখতে পাচ্ছেন সব সাদা মেঘ। আমি আছি এখন ডিম পাহাড়ের ওই সে চূড়াতে আছি, ওই যে সামনে ডিম পাহাড় ওই যে দেখতে পাচ্ছেন। আসলে এইখানটা এমন একটা মানে ওয়েদার, এইখানকার এত হাইট, বাংলাদেশে আপনি যেই সময় আসেন না কেন এইখানে আপনি মেঘ পাবেন। মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, একটু মেঘগুলা এদিক থেকে সেদিক দিয়ে যাওয়া, এটা আপনি পাবেন। আর যদি মোটামুটি বৃষ্টির সময় হয় তাহলে তো কথাই নাই, এখন হাত দিয়ে মেঘ সরাইতে হবে, মেঘ চলে যাবে, দেখতে পাবেন। অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। ওদিকে কী পরিমাণে রোদ গরম, অথচ এখানে আসছি পুরো মানে শীত লাগে যাওয়ার মতো একটা অবস্থা, মানে শীত লাগে গেছে। এই দেখেন কি রোদ, তারপরও ঠান্ডা লাগতেছে। মানে এই হলো ডিম পাহাড়। আমাদের একটা ডিম পাহাড় আছে, হ্যাঁ হ্যাঁ, এটারে আরেকটা নাম দেখা যায়, এটা ডিপ ফ্রিজ পাহাড়। একেবারে ঠান্ডা। এই হলো সেই ডিম পাহাড়, দেখছেন কত উঁচু। এটার মাথাটা একটু ডিমের মতো দেখতে, যেন স্থানীয় লোকজন এটাকে ডিম পাহাড় বলে। এইখান থেকে মেঘগুলা চলে যায়, এই পাশ থেকে এই পাশে মেঘ যায়। ওই ওপরে পাহাড়ের উপরে উঠলে এইখানে দেখা যায় এইভাবে মেঘগুলো এইভাবে চলে যায় এই রাস্তার ওপর দিয়ে। পাওয়ারের জন্য সেরা 13 GB, অস্থির পাওয়ার। তো পিক আপ দিলে হয়েছে, বাইকে চিরে নিয়ে চলে যাবে। সেই যে এই জায়গাটা একটু ডেঞ্জারাস, খাড়া পাহাড়, এখানে অনেকে পড়ে যায়, ভাঙা ছিল, এগুলা ঠিক করে দিছে। এই যে সিবিআর কানতেছে, অথচ এই যে 2 নম্বর গিয়ারে টাইনে তুলে ফেলতেছি, 1 নম্বরে দেই নাই। আর সিবিআর 1 নম্বরে দিয়ে ঠেলাঠেলির মতো টানা লাগতেছে। এইটাই যে 13 GB মজা, এতে 3rd গিয়ারে পাহাড়ে এখানে কোনো ব্যাপার না।
এই সেই জায়গাটা। ওইখানে গেল কিভাবে? এইখান দিয়ে উপর দিয়ে গেছে? ইনি অ্যাক্সিডেন্ট করছে? লোকাল না? টুরিস্ট 3 জন এক বাইকে? আল্লাহ আল্লাহ আল্লাহ, মাফ করো ভাই। কি অবস্থা আপনার? আপনার কোথাও ভাঙে গেছে? আল্লাহ আল্লাহ। কোমরে মানে এদিকে পায়ে কি সেন্স পাচ্ছেন? সেন্স নাই? এখানে কোনো সেন্স নাই? ব্যথা পাচ্ছেন? ব্যথা পাচ্ছেন তো ওই পড়ছেন না, এই কারণে এরকম হইতে পারে, সমস্যা নাই। আপনি মানে ব্যথা ট্যাথা পাচ্ছেন তাই তো? এটা পাচ্ছেন? ব্যথা পান? ব্যথা পাচ্ছেন? এই ইমার্জেন্সি কল করতে হবে তো। কথা বলছে ভাই, একটু শান্ত হয়ে যান। দাঁড়ান এদিকে দেখি কি অবস্থা। আল্লাহ আল্লাহ, এফজেড এর কি ব্রেকে কাজ করে নাই না কি হলো? আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আপনি ওর ফ্যামিলি নাম্বারে ফোন টোন দেন, ফ্যামিলি নাম্বারে ফোন দেন। আপনার আর আমার এরকম টাইম নেই যে ওনাদের পিছনে একটু সময় দিব, হয়তো বা সহযোগিতা অবশ্যই থাকবে। ফোন দিয়ে দাদা ফোন দিচ্ছেন নাকি? এটা তো সম্ভব না। অ্যাম্বুলেন্সে? হসপিটালে নিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু ওনাদেরকে অ্যাম্বুলেন্স ছাড়া নিয়ে যাওয়া যাবে না ভাই, এদের ধরে নিয়ে যেতে হবে এখন এই আর্মি ক্যাম্পে। হ্যাঁ, কিন্তু ওই যে উনি উনি সেন্স পাচ্ছে না, ইয়েতে মেরুদণ্ডে সেন্স পাচ্ছে না, ওনাকে তো বসায় নিতেই পারবেন না। পানি হবে? আছে আছে, একটু পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। আপনাদের ফ্যামিলিতে ফোন দেন ভাই। হ্যাঁ, আপনি ব্রেকে কাজ করে নাই নাকি? ব্রেকে কাজ করে নাই, ব্রেক ধরে না? না আপনার কি পা গেছে? আপনার হাত গেছে, এটা বুঝে যাচ্ছে। পা তো মনে হচ্ছে। দিলাম গাড়িতে করে, ফ্যামিলিতে কল টল দিয়ে দিছি। ওনারা প্রথমে ফোন দিতে রাজি হচ্ছিল না, যে কি মনে করে না হয়তো, যাই হোক তারপরেও ফোন দিয়ে দিলাম। একজনের ফ্যামিলিতে ফোন দিছি, ওনার লোকজন হয়তো আলীকদমে আসবে। ওনার মেরুদণ্ড ভেঙে গেছে, প্লাস ডাইন পায়ের হাঁটু থেকে ভেঙে গেছে। আর বাকি দুইজনের মধ্যে একজনের ভাঙে টাঙে নাই, কিন্তু কেটে ছিঁড়ে গেছে, আরেকজনের হাত পা ভেঙে গেছে। কিন্তু সবচেয়ে খারাপ লাগতেছে এই ভাইটা, উনি ওনার মেরুদণ্ড থেকে মনে হয় গেছে, উনি মেরুদণ্ড থেকে আর কিছু করতে পারতেছে না। আল্লাহ জানে কি হয়, দোয়া করি যেন ভালো হয়ে যায়। তা সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা খুব সাবধান আর ভালো ব্রেকিংয়ের বাইক চালান ভাই। এই লবণ কোম্পানি বলেন আর এই ভংচং কোম্পানি, এগুলার আসলে বাইক টাইক এগুলো চালায়েন না, আপনাদের জীবনে রিস্ক হয়ে যায়। আসলে এগুলা মানুষ টাকা দিয়ে বাইক কেনে ঠিক আছে, কিন্তু ভালো বাইক কেনা উচিত, অন্তত ব্রেকিংয়ের দিক দিয়ে ভালো। দাম দেখেন না ভাই, দাম দেখে জিনিস কিনলে কিন্তু ঠকবেন, জিনিসের গুণ দেখে জিনিস কেনেন। যাই হোক, কিছু বলার নাই, ব্যাপারটা যার যার ইচ্ছা, যার যার কোম্পানি পছন্দ। ওনাদের বাইকটা ব্রেক নাকি ফেল করছে। আমি যখন ওনার সাথে কথা বললাম, বলছে ভাই আমি ব্রেক ট্রেক সব ধরছি, কিন্তু কোনো ব্রেকই হয় নাই। ওই যে এর আগে অনেকটা পথ নেমে আসছে, যে গরম হয়ে গেছে, এই কারণে হয়েছে ওনাদের ব্রেকটা কাজ করে নাই। যাই হোক, হয়তো গাড়ির বয়স হয়েছে, ব্রেক শুটু কাজ করে নাই, বিভিন্ন কারণ থাকতে পারে। তবে ব্রেক ট্রেক নিয়ে অন্তত ভালো ব্রেকিংয়ের বাইক চালানো উচিত। এই যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আজকে, জীবনটার ওপর দিয়ে চলে গেল, মরেও যাইতে পারতো। তাহলে টাকার থেকে তোর জীবন বড় না, সুতরাং ভালো কিছু কেনা উচিত এবং ভালো কিছু চালানো উচিত। নামার সময় যত অ্যাক্সিডেন্টগুলো হয়, কিন্তু নামাতে কয়দিন আগে এই ক্যাকরাডাঙ্গে মনে হয় একটা অ্যাক্সিডেন্ট হইলো, একটা ছেলে পুরো পাহাড় থেকে নামাই দিছে। সে পাশে যে পিলার থাকে, ওই পিলার টিলার ভেঙে নেমে গেছে, মানে পিলার সব উঠে গেছে মাটি থেকে। কি মারাত্মক অ্যাক্সিডেন্ট! এই যে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, মাটির যে ডিবি ছিল, এই মাটির ডিবিতে উঠছে, একের স্ট্যান্ড রাইডের মতো একেবারে পুরো ফ্লাই করছে গাড়ি,
ফ্লাই করছে, ওই যে লোকটার কোমর ভেঙে গেছে, উনি গাড়ি যখনই ঝাঁকি খাইছে ওই সময় উনি পড়ে গেছে, কোমরে আঘাত লাগছে, আর বাকি দুজন তো উড়ে যেয়ে পড়ছে। ভাই ওনার মেরুদণ্ডটা গেছে কিভাবে জানেন? যখন ফ্লাই করছে না, জোরে যে ঝাঁকিটা খাইছে ওই ঝাঁকিতে মেরুদণ্ড বসে গেছে। কি মারাত্মক অ্যাক্সিডেন্ট হচ্ছে বুঝতে পারতেছেন? কি অবস্থা, কাইটে চিরে একেবারে অবস্থা বেগতিক। আমার গা হাত পা এই সব গা হাত পা কাটা দিয়ে দিছে এই দেখার পর পর। আমাদেরকে এই গাড়িতে তুলে দিলাম, দুইজন যাচ্ছে, আরেকজন ওইখানে আছে, যার একটু কেটে ছিঁড়ে গেছে, ভাঙে নাই। ওই একজন আছে ওইখানে বাইকের সাথে, আর এই বাকি দুজনের বেশি অবস্থা, তো এনাদেরকে হসপিটালে পাঠাই দেওয়া হলো। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই যেহেতু বর্ষার সামনে আসতেছে, আপনারা নতুন ব্রেক প্যাড এবং 1 নম্বর ব্রেক প্যাডগুলো ইউজ করেন। লোকাল বাজার থেকে 200-300 টাকা দিয়ে ব্রেক প্যাড নিয়েন না, একটু সিনথার্ড অথবা ভালো যে ব্রেক প্যাডগুলো, এই ব্রেক প্যাডগুলো ইউজ করেন, যেন আপনার রাইডিংটা স্মুথ হয়, ব্রেকিং বাইকটা খুব ভালো হয়। দেখলেনি তো ভিডিওর মধ্যে কি একটা অবস্থা হয়ে গেছে। যাই হোক, সবার জন্য সুস্থ কামনা করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।